জেগে ওঠে। ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের হোস্ট RJ ইকু, আর আপনারা শুনছেন রাত 2:30টার পেজ। আজ আমরা প্রবেশ করব এমন এক বাস্তব অভিজ্ঞতার গভীরে, যা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে, কিন্তু অন্ধকার যখন নামে তখন যুক্তির আলো কখনো কখনো নিভে যায়। আজকের গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন পাঠক, নাম তার আরোহী। খুলনা থেকে তিনি এক দীর্ঘ চিঠি লিখেছেন, যা প্রায় 12 বছর ধরে তার জীবনকে একটি অদৃশ্য সুতোর বাঁধনে আটকে রেখেছে। আরোহীর সেই চিঠি থেকে আপনাদের জন্য তুলে ধরছি এক বিভীষিকাময় অধ্যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মূল ঘটনায়। আরোহী লিখছেন, সালটা ছিল 2013। আরোহী তখন ক্লাস 5-এর ছাত্রী। সে বলছে তখন তার জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু খুলনা শহরের এক পুরনো ভাড়া বাড়িতে সেই সাধারণ জীবনটা রাতারাতি অস্বাভাবিক হয়ে গেল। বাড়িটা একতলা, চারপাশে প্রচুর গাছপালা, কাঁঠাল, আম, শিরীষ গাছ। বাইরে থেকে স্নিগ্ধ, কিন্তু ভেতর থেকে বাতাসও যেন ভারী। সেদিন দুপুরে বাবার বকা খেয়ে মন খারাপ করে ছাদে গিয়েছিলাম। ছাদটা ছিল একদম নীরব, বাতাসও যেন স্থির। হঠাৎ একটা অদ্ভুত সুন্দর অবর্ণনীয় ঘ্রাণ পেলাম। ফুলের নয়, আবার পচা গন্ধও নয়, এমন কিছু যা শরীরকে শিহরিত করে। এবং ঠিক তখনই আমার ঘাড়ে একটা নরম শীতল চাপ অনুভব করি, যেন কেউ খুব ধীরে আলতো করে আমার ঘাড়টা চেপে ধরেছে। সেই দিনের পর থেকে আমার মধ্যে পরিবর্তন শুরু হলো। আমি চুপচাপ বসে থাকতে পছন্দ করতাম, যেন ভেতরে অন্য কেউ কথা বলছে। আমার সব ড্রয়িং খাতাগুলোই কেবল বিকৃত ছবি, মুখবিহীন মানুষ, চোখের জায়গায় কালো গর্ত, আর আগুনের শিখার মধ্যে দাঁড়িয়ে থাকা এক মেয়ের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা কিছু অবয়ব। ঘুমন্ত অবস্থায় আমি হাঁটতে শুরু করলাম। গভীর রাতে দরজা খুলে বাইরেও যেতাম, কিন্তু সকালে কিছুই মনে থাকতো না। মা একদিন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, মাঝরাতে নাকি আমি কারো সঙ্গে কথা বলছিলাম। মা ঘরে ঢুকে কাউকে দেখেননি, শুধু আমাকে একা বসে থাকতে দেখেছেন। কিন্তু আমার হাসি আর কথা বলার ভঙ্গি ছিল সম্পূর্ণ অচেনা। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো সেই দিন, যেদিন মা আমাকে সামান্য বকা দিলেন। আমি চুপ করে বসেছিলাম। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের তাক থেকে একটা ভারী কাচের বোতল পড়ে সোজা মায়ের মাথার পাশ দিয়ে চলে গেল। এরপর একের পর এক ঘটনা, জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়া, দরজা নিজে নিজে বন্ধ হওয়া, পুরনো রেডিও, টিভি হঠাৎ চালু হয়ে যাওয়া, এগুলো আমাদের বাড়িতে ঘটতে শুরু করলো। এক বিকেলে আয়নাঘরের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখে শিউরে উঠলাম। মুখটা আমার, কিন্তু চোখের দৃষ্টিটা যেন অন্য কারো। ঠোঁট বেঁকে অদ্ভুত এক হাসি, আর মাথার ভেতরে একটা ফিসফিসানি। ওরা তোমায় বোঝে না, কষ্ট দাও, ওদেরকে ভয় দেখাও, এসব আমার মাথার মধ্যে চলতে শুরু করলো। একটা ঘ্রাণ আমার চারপাশে সবসময় থাকতো, আর যখন এই ঘ্রাণটা তীব্র হতো, আমি জানলার দিকে তাকালেই দেখতাম ঘরের পর্দা দুলছে, অথচ ঘরে বাতাস নেই। প্রায় 1 বছর এই অদৃশ্য সঙ্গীর সঙ্গে থাকার পর আমরা সেই বাসা ছাড়তে বাধ্য হলাম। যেদিন চলে আসছি, বারান্দায় দাঁড়িয়েছিলাম, পেছন থেকে ঘাড়ে আবার সেই চাপ অনুভব করলাম। কিন্তু এবার ভয় নয়, মনে হলো যেন কেউ নীরব বিদায় জানাচ্ছে, অথবা অপেক্ষা করছে। এরপর জীবন স্বাভাবিক হয়ে গেল। স্কুল, বন্ধু, হাসি খুশি দিন। সময় গড়িয়ে এলো 2017 সাল। আমি তখন ক্লাস 9-এ। বড়দিনের ছুটি কাটাতে গিয়েছি নানু বাড়ি, সেটাও খুলনায়। নানু বাড়ির ছাদটা ছিল বিশাল পুরনো আমলের বাড়ি। সেখানে একটা ঘরে ছিল আমার ছোট মামা আর বড় মামার মেয়ের থাকার জায়গা। তার উপরে ছিল একটা খোলা ছাদ, কোনো রেলিং বা বেড়া নেই। এক রাতে প্রায় 11টা নাগাদ আমি, ছোট মামা আর তিশা, আমার মামাতো বোন, সেই খোলা ছাদে উঠলাম। রাতটা ছিল অন্ধকার, হালকা বাতাস, আর ঠিক সেই মুহূর্তে সেই পুরনো ঘ্রাণটা আমি আবার পেলাম, একদম স্পষ্ট। 1 সেকেন্ডের জন্য মনটা খুশি হলো না, বরং একটা শীতল স্রোত নেমে গেল শিরদাঁড়া দিয়ে। আমরা লুডো খেলছিলাম, হঠাৎ মনে হলো কেউ ছাদের কিনারা ধরে নীরবে হাঁটছে। আর তারপর সেই নরম হাতের চাপটা আবার আমার ঘাড়ে এসে পড়ল, ঠিক যেমন 4 বছর আগে পড়েছিল। আর এইবার আমি ছাদ থেকে নামার আগেই জ্ঞান হারালাম। পরের 1 বছর আমার জীবন হয়ে উঠল রীতিমতো দুর্বিষহ।
শুধুই শারীরিক দুর্বলতা নয়, মানসিক স্থিতিও হারিয়ে গেল। দুঃস্বপ্ন, আগুন, ছায়া আর হাসি, আর সেই চাপা গলা, তুমি তো আমাকে ছেড়ে যেতে পারবে না, তুমি তো আমার। ডাক্তাররা কিছু ধরতে পারলেন না। শেষে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে। তিনি সব শুনে বললেন, এই মেয়েটার পেছনে কিছু একটা লেগে আছে, বহুদিনের পুরনো। এটা বারবার ফিরে আসছে। আর এখানেই আরোহীর গল্পের মোড় ঘুরে যায়। এটা শুধু ফিরে আসাই ছিল না, এটা ছিল এক চরম প্রত্যাঘাত। মাসখানেক ধরে সেই হুজুর কোরআন তেলাওয়াত সহ সব ধরনের চিকিৎসা চালাতে লাগলো, কিন্তু আমার অবস্থার উন্নতি হচ্ছিল না। তখন হুজুর বুঝতে পারলেন, যা আমার ভেতরে এসেছে তা কোনো সাধারণ জিন বা অপশক্তি নয়। এটা যেন আমার আত্মার সঙ্গে এক অদ্ভুত বাঁধনে জড়িয়ে গেছে। একদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখি সারা ঘর আলোয় ভরে গেছে, কিন্তু সে আলো চাঁদের নয়, এক অদ্ভুত ধূসর আলো। আর সেই আলোয় দেখলাম ছাদের দিকে তাকানো আমার মামাতো বোন তিশা বসে আছে, আর পাশে একটা ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা তিশার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই আমার ভেতরে সেই চাপা গলাটা তীব্রভাবে চিৎকার করে উঠল, ওকে নয়, ও আমার শিকার নয়, আমি তো একেই নেব। এবং ঠিক সেই মুহূর্তে আমি উঠে দাঁড়ালাম, চোখ বন্ধ করে মন্ত্রের মতো বলে উঠলাম, তুমি আমাকে ধরে রাখতে পারো না, আমি তোমার নই, তুমি আর কারো ক্ষতি করতে পারবে না। আসলে ওই 1 বছরে যা আমার ভেতরে ছিল তা আমাকে দুর্বল করেনি, বরং নিজের অজান্তে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছিল। হয়তো সেই শক্তিই আমার মুখ দিয়ে কথা বলিয়েছিল। আমার কথা শেষ হতে ঘরটা কাঁপতে শুরু করলো। তিশা ভয়ে চিৎকার করে জ্ঞান হারালো, আর সেই ছায়া অবয়বটা যেন দ্রুত মিশে গেল আমারই ছায়ার মধ্যে। তারপর আমার ভেতরে সেই কণ্ঠস্বরটা ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল, যেন বহুদূরের কোনো প্রতিধ্বনি। পরের দিন সকালে হুজুর যখন এলেন, তিনি বললেন, শক্তিটা এবার চলে গেছে, তবে এর একটা অংশ, একটা দাগ তোমার ভেতরে থেকে যাবে। আজ 2025, আমার মধ্যে সেই সমস্যা নেই, আমি স্বাভাবিক। কিন্তু মাঝরাতে যখন ঘুম ভাঙে তখনও অদ্ভুত দুঃস্বপ্ন দেখি। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, মাঝে মাঝে এখনও আমি সেই ঘ্রাণটা পাই, কোনো অচেনা দোকানের কোণে, কোনো বন্ধ ঘরের সামনে, খুব হালকা। আর তখনই আমি বুঝে যাই, আমার শৈশবের সেই সঙ্গীটি, সেই ছায়া, সে এখনও আছে। সে হয়তো চলে যায়নি, সে শুধু অপেক্ষা করছে। সে আমার শৈশবের এক গোপন ক্ষত, যা কাউকে বলা যায় না, শুধু নিজের ভেতরে অনুভব করে কষ্ট পেতে হয়। ভয়, আরোহী, ভয়। যখন আমরা ভাবি সব শেষ, তখনই অন্ধকার আমাদের সবচেয়ে দুর্বল মুহূর্তে আঘাত করে। আরোহীর এই অভিজ্ঞতা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কিছু সম্পর্ক ছায়ার মতো, যা আমাদের ছেড়ে যায় না, শুধু অপেক্ষা করে আবার ফিরে আসার জন্য। বন্ধুরা, আপনারা শুনছিলেন রাত 2:30টার পেজ। ঘুমোতে যাওয়ার আগে দরজা জানলা ভালো করে দেখে নিন, কারণ রাতের অন্ধকারে ছায়া আর ঘ্রাণের খেলায় আপনার চারপাশে হয়তো কেউ অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।